90.7 তোমার FM আর আমি আরজে সৃজন। আর আজ তোমাদের জন্য অভিপ্সা চ্যাটার্জির লেখা অ্যাডভোকেট প্রলয় মিত্রর অ্যাডভেঞ্চার ঝাড়গ্রাম রহস্য। আজকের গল্প পাঠে পার্থ অরণ্যদেব মুখার্জি, নীল, জয়, শুভদীপ্তদা, পূজা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিংয়ে রয়েছে দেবাশ্রিতা। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, অভিপ্সা চ্যাটার্জির লেখা অ্যাডভোকেট প্রলয় মিত্রর অ্যাডভেঞ্চার ঝাড়গ্রাম রহস্য। আমি স্যারের সাথে কাজ করছি আজকে বছর তিনেক। ওর কাছে কাজ করতে পারা একটা সৌভাগ্যের কথা। স্যার হাইকোর্টে ওকালতি করছেন প্রায় 20 বছর। স্যারের একাডেমিক কেরিয়ার যেমন ঝকঝকে, তেমনই প্রফেশনাল কেরিয়ারটাও। আজ পর্যন্ত যে কটা কেস লড়েছেন তাতে হারের সংখ্যা খুবই নগণ্য। ভাবছেন বাড়িয়ে বলছি? একটুও নয়। হাইকোর্ট চত্বরে কান পাতলেই শোনা যায় প্রলয় মিত্রর নাম। তবে একটাই শর্ত স্যারের, মক্কেল গরিব হতে পারে কিন্তু সৎ হতে হবে। অর্থাৎ মামলার বিষয়ে যেন সত্যতা থাকে তার কাছে। স্বচ্ছতা স্যারের কাজের মূল মন্ত্র। এই যে আজকে আমরা চলেছি লোধাশুলি, এ তো আর এমনি এমনি নয়। এখন কলকাতাতেই টেম্পারেচার উঠে যাচ্ছে 40-42 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছেন যে ঝাড়গ্রামের কি অবস্থা। তবে ঝাড়গ্রাম নয়, আমাদের গন্তব্য ঝাড়গ্রাম থেকেও আরো 15 কিমি ভেতরে, লোধাশুলি। কারণ সহদেব মাইতি বলে একজনের ডাইং ডিক্লারেশন। স্যার ক্রিমিনাল লয়ার। সহদেব মাইতির মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার সময় স্যার সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। সহদেব মাইতির হয়ে অনুরোধ করেছিল পুলিশ কর্তৃপক্ষ। সে নাকি তাই চেয়েছিল। লোকটির 90% পুড়ে গিয়েছিল। সেই অবস্থায়ও সে স্যারের কাছে কিছু বলে গিয়েছিল এবং সেই মানুষটির কথাতেই আমাদের এখানে আসা। স্যার বলেন, সত্যি জানবার জন্য যতই দুর্যোগ আসুক না কেন, সেই দুর্যোগ পেরিয়ে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। স্যারের আবার নজরুল খুব প্রিয় কবি। মাঝে মাঝেই তার দুর্গম গিরি কান্তার মরু কবিতাটি জোরে জোরে আবৃত্তি করেন। কখনো কখনো ভাবি, স্যার যদি না থাকতেন তাহলে কি যে হতো আমার। বাইরে তাকালেই বুঝতে পারছি এখানকার ওয়েদার কতটা চরমপন্থী। সূর্যের আলোয় চারপাশ যেন জ্বলছে। আবার রাস্তার দুদিকেই ভালোই জঙ্গল রয়েছে। গাড়িতে বসে রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে চোখ আমার জড়িয়ে আসছিল। এমন সময় গাড়ির হর্নে চমকে তাকালাম। দেখি গাড়ি এসে থেমেছে লোধাশুলির অবসর রিসর্টের সামনে। আমাদের গাড়ির হর্ন শুনে রিসর্টের গার্ড এসে দরজা খুলে দিল। গাড়িও অমনি খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। শুনতে পেলাম দরজা বন্ধ হবার শব্দ। মনে হলো বাইরের আধুনিক জগতের সাথে যাও বা একটা যোগাযোগ ছিল, এখন সেই যোগাযোগটাও বিচ্ছিন্ন হয়ে গেল। রিসর্টের চৌহদ্দি বেশ ছড়ানো আর গাছপালায় ঢাকা। সেই জ্বালাপোড়া ভাবটা যেটা ঝাড়গ্রামে আসার পর বারবার টের পাচ্ছিলাম, সেটা দেখলাম এখানে খুবই কমে গেছে। হয়তো এত গাছপালা রয়েছে বলে সেই জন্যই হবে। আমি স্যার দুজনেই গাড়ি থেকে নেমে পড়লাম। স্যারের ড্রাইভার বীরেনবাবু গাড়িটা রিসর্টের গ্যারেজে রেখে আসবার জন্য এগিয়ে গেলেন। আর আমরা উঠলাম অবসর রিসর্টের মূল বাড়ির রিসেপশন কাউন্টারে। আমরা যেতে না যেতেই একটি আমারই বয়সী ছেলে ট্রেতে করে সাজিয়ে নিয়ে এলো 3 গ্লাস ঠান্ডা আম পান্নার শরবত। নাম জিজ্ঞেস করাতে সে বলল তার নাম অমল। স্যারও দেখলাম চারপাশটা ঘুরে ঘুরে দেখছেন। মুখ দেখে মনে হলো জায়গাটা পছন্দ হয়েছে তার। স্যারের বয়স বেশি নয়, এই 40 হবে।
মাঝারি চেহারা, চুলে কালোর থেকে সাদার ভাগটাই বেশি, কপালে একটু চিন্তার রেখা রয়েছে তার। তবে হাসিটা স্যারের একদম প্রাণ খোলা, যাকে বলে দরাজ। কালো ফ্রেমের চশমার আড়ালে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ। সেই চোখ যেমন অন্তর্ভেদী দৃষ্টিতে অপরাধীকে এফোড় ওফোড় করতে পারে, ঠিক তেমনই আবার ভরসাও উপহার দিতে পারে, যেমন আমাকে দিয়েছিলেন। আমি মফস্বলের ছেলে, বাবাকে হারিয়েছি সেই ছোট্টবেলায়। বাড়িতে মা আছে, বোন আছে। পড়াশোনায় খুবই সাধারণ ছিলাম। পুঁজি বলতে একটা বিএ পাশের ডিগ্রি। স্যার কাগজে অ্যাসিস্ট্যান্ট চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন, আমি কপাল ঢুকে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। স্যার আমার বাড়ির অবস্থা শুনে কোনো প্রশ্ন করেননি, কাজে নিয়ে নিয়েছিলেন। কত কিছুই যে ওনার থেকে শিখি তার শেষ নেই। মানুষটা কাজের বাইরে বেশি কথা বলেন না। বাড়িতেও ওর লোক বলতে খুব একটা কেউ নেই। এক মেয়ে, সে বাইরে পড়ে। ওর স্ত্রীর কথা আমি ঠিক জানি না, কোনোদিন সেভাবে শুনিনি। স্যারের ড্রাইভার বীরেনবাবুকে একবার জিজ্ঞেস করতে গিয়েছিলাম, বললেন ওসব কথায় আমার নাকি কোনো কাজ নেই। সত্যি তো, ওসবে আমার কাজ কি? বলতে গেলে কি, স্যার এখানে আসবেন শুনে আমি অনলাইনে বুকিং করেছিলাম এই রিসর্টে। মালিকের নাম নবীন বসু। স্যার দেখলাম বোর্ডার্সের এন্ট্রি বুকে নাম সই করছেন। এখন দুপুর, কিন্তু এখানে চারপাশে সেই রোদের তেজ অনেকটাই কম। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। রিসেপশনের ঘর থেকেই সোজাসুজি তাকালে একটা বড় আম গাছ চোখে পড়ে। সেই গাছ বেয়ে দুটো কাঠবেড়ালি মনের সুখে ওঠানামা করছে। কি যে তাদের ব্যস্ততা! এসব দেখতে দেখতে খেয়াল করিনি কখন রিসর্টের নবীনবাবু এসে দাঁড়িয়েছেন। নবীনবাবু তো স্যারকে দেখে গাল এঁটো করে একটা হাসি হেসে এগিয়ে আসলেন। আমিও ওদিকে যেই এগোতে যাব, অমনি অমল কোথা থেকে এসে আমার হাতে একটা চাবি ধরিয়ে দিল। অমলকে এই কয়েক মুহূর্ত দেখে মনে হয়েছে সে বেশ হাসি খুশি ছেলে। আমি চাবির দিকে তাকাতে চোখে পড়ল চাবির গায়ে খোদাই করা রয়েছে অচলা নামটা। নবীনবাবু খুশি খুশি গলায় বললেন, আপনার মতো একজন স্বনামধন্য মানুষ যে আমার এই নগণ্য রিসর্টে পায়ের ধুলো দিয়েছেন, এতেই আমি ধন্য। আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার এই রিসর্টের ভেতরে? তবে প্রকৃতির একটা অন্যরকম মায়া থাকে, সেই মায়াই সবাইকে টেনে আনে কাছে। যারা সত্যিই প্রকৃতিকে ভালোবাসে তারা বারবার এখানে ফিরে আসে স্যার। যাক, অনেক দূর থেকে এসেছেন। অমল, ওদের ঘরে নিয়ে যাও। অমল, আমার ব্যাগটা নিতে হবে না, আমি নিজের ব্যাগ নিজেই ক্যারি করা পছন্দ করি। যে রাস্তাটা আমি এতক্ষণ রিসেপশনের জানলা দিয়ে দেখছিলাম, সেই লাল মোরামের রাস্তা দিয়ে এখন এগিয়ে চললাম। রাস্তার একদিকে সার দিয়ে দেশি বিদেশি ফুলের গাছ, মাঝে মাঝে একটা করে লাইট। অন্যধারে আম, জাম, শাল, পিয়ালের গাছ। এখানকার মাটির রঙও লাল। চলার পথে কোনো গাছের ওপর থেকে নাম না জানা পাখির ডাক ভেসে আসছিল। বেশ একটা অলস দুপুর যেন আমাদের সামনে ছড়িয়ে রয়েছে। দেখতে দেখতে আমাদের কটেজে এসে পৌঁছালাম। কটেজটা বেশ সুন্দর, দুটো ঘর, প্রতিটা ঘরের সাথেই লাগোয়া বাথরুম রয়েছে। ঘরের সামনে শক্ত লোহার জালে ঢাকা একটা বারান্দা। কটেজের ওপরে বাহারি টালির ছাদ, বারান্দাতে বসার ব্যবস্থাও আছে। অমল আমাদেরকে রেখে একটু হেসে বেরিয়ে গেল। আসার পথে আরও কয়েকটা কটেজ চোখে পড়েছিল। প্রতিটা কটেজের নাম রয়েছে, যেমন আমাদের ঠিক পাশেই রয়েছে কিরণময়ী। একটু দূরে দেখলাম রাজলক্ষ্মী ও শ্রীকান্ত। বারান্দা থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই নজরে পড়ল কিরণময়ী কটেজের বারান্দায়
একজন মাঝারি উচ্চতার মহিলা দাঁড়িয়ে রয়েছেন। বুঝলাম উনি আমাদের পাশের কটেজের প্রতিবেশী। বেলাও হয়ে গিয়েছিল, তাই ঘরে গিয়ে স্নান করতে যাব বলে প্রস্তুত হতে লাগলাম। মোবাইলে দেখলাম 2:30 বাজে। তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে বেরিয়ে এলাম। দেখি স্যার ততক্ষণে রেডি, সাথে বীরেন্দাও দাঁড়িয়ে আছেন। আমরা তিনজনেই খাবার ঘরের দিকে রওনা দিলাম। খাবার ঘরটা বেশ বড়, মাঝখানে একটা বিশাল সাইজের ডাইনিং টেবিল, সেখানেই স্যারের খাবার ব্যবস্থা করা হয়েছে। আমরা তিনজনেই গিয়ে বসলাম। আমাদেরকে দেখে নবীনবাবু হেসে এগিয়ে আসলেন, বললেন, আসুন আসুন, এই কোনো অসুবিধা হচ্ছে না তো? এই অমল, ওনারা এসে গেছেন, এই খাবারটা দিয়ে দাও। না, ব্যবস্থা আপনার বেশ ভালো। এ তো এলাহি আয়োজন করেছেন দেখছি। সত্যি স্যারের কথাই ঠিক। নানান ধরনের পদ সাজানো রয়েছে, তবে সবকটাই ঢাকা। শুধু জুঁই ফুলের মতন সাদা ভাতের পাত্রটাই একমাত্র খোলা, হয়তো পরিবেশনার সুবিধের জন্য। চমক ভাঙল স্যারের গলাতে। কি হলো জিতেন, শুরু করো। আচ্ছা, আমাদের কটেজের নাম অচলা, পাশেরটা কিরণময়ী। এই সবই তো শরৎচন্দ্রের লেখা উপন্যাসের চরিত্র। আপনি বোধহয় শরৎ সাহিত্যের খুবই অনুরাগী। হ্যাঁ, ওই ওই আর কি। তা এখন এখানের অবস্থা কেমন? আগের থেকে অনেকটাই ভালো, না হলে কি আর এখানে রিসর্টে ব্যবসা চালাতে পারতাম বলুন? এখন অফ সিজন বলেই লোক আসা কম নাকি? হ্যাঁ, মানে ওই আর কি স্যার, টুরিস্ট আসে, তবে তারা বেশিরভাগ ওই ঝাড়গ্রামেই থাকে। এখানে হয়তো ওই 1 ডে ট্যুর করে ফিরে যায়। স্যার, আপনারা খান, আমি একটু ওই দিক থেকে আসছি। এই বলেই নবীনবাবু দরজার দিকে এগিয়ে গেলেন। তাকিয়ে দেখলাম আমাদের পাশের কটেজের প্রতিবেশী দরজায় দাঁড়িয়ে। তিনি নবীনবাবুর সাথে কথা বলতে বলতে এসে টেবিলে ঠিক আমাদের পাশেই বসলেন। ম্যাডামের বয়স বেশি নয়, গায়ের রং শ্যামলা, ডান গালে একটা কাটা দাগ থাকায় মুখের সৌন্দর্য কিছুটা ম্লান হয়েছে। চোখে বেশ বড় আকারের গোল গোল চশমা, চুল একটা হাত খোপা করে বাঁধা, কাঁধে একটা সাইড ব্যাগ, পরনে লম্বা হাতা কুর্তি। ভদ্রমহিলা নীরবতা ভেঙে স্যারের দিকে তাকিয়ে বললেন, নমস্কার মিস্টার মিত্র, আমি অনিতা সাধুখা। আপনারা কি আজকে এলেন? আসলে আমি আপনাদের পাশের কটেজেই আছি। আপনি আমায় চেনেন? হ্যাঁ, আজই এসেছি। আপনার পাশের রুমের বোর্ডার খেতে এলেন না? আপনি কি করে জানলেন? আমার পাশের ঘরে কেউ আছে? অবাক হওয়ার কিছুই নেই। বোর্ডার্স এন্ট্রি বুকে সই করবার সময় খেয়াল করেছিলাম আমাদের পাশের কটেজে 2 জন বোর্ডার রয়েছেন। একজন আপনি, অনিত সাধুখা, এসেছেন গতকাল সকাল 11:30। আর একজনের নাম অঙ্কুর প্রামাণিক, এসেছেন ওই দিনই দুপুর 3:30 সময়। সত্যি সত্যি ভাবা যায় না, আপনি সবকিছু এত খুঁটিয়ে দেখেন। না, খুঁটিয়ে দেখা নয়, পেশার খাতিরে আমাকে একটু সজাগ থাকতেই হয়, এই আর কি। যাক, ভালোই হলো, সুখাদ্যের সামনে আমি আবার বেশিক্ষণ হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আপনি অনুমতি দিলে খাওয়া শুরু করতে পারি। মা, ছি ছি, কি যে বলেন! আপনার মতো একজন স্বনামধন্য মানুষকে অনুমতি দেব আবার আমি? কোথায় আপনি আর কোথায় আমি? আপনার কি এখানে যাওয়া আসা আছে? না, মানে ওই মাঝে মাঝে কাজের খাতিরে আসতে হয়। তবে এখন এসেছিলাম ঝাড়গ্রামে একটা কবিতা উৎসবে আমন্ত্রিত হয়ে। সেই উৎসবের উদ্যোক্তাদের বলেছিলাম, তারাই ব্যবস্থা করে দিয়েছেন। বাহ, আপনি লেখক? না না, সেরকম কিছুই নয়। আমি একটা এনজিও পরিচালিত স্কুলের শিক্ষিকা। আমাদের এনজিওর নাম হলো পথের সাথী। এদের একটা অনাথ আশ্রমও আছে, ওখানেই আমি পড়াশোনা করেছি। ছোটবেলায় বাবা মারা গিয়েছিলেন, মাও সেভাবে আমাকে দেখাশোনা
করতে পারতেন না, বুঝতেই পারছেন। তাই আশ্রমে রেখেছিলেন। ক্লাস 6 পর্যন্ত মা কন্ট্যাক্ট রেখেছিলেন, মাঝে মাঝে দেখাও করতে আসতেন, কিন্তু ওই ক্লাস 6-এর পর আর কখনো আসেননি। শুনেছিলাম উনি নাকি আবার বিয়ে করেছেন। বলতে পারেন আমি ওই অনাথী। না না মিস সাধুকা, আমাদের শাস্ত্রেই তো আছে বাসুধৈব কুটুম্বকম, অর্থাৎ পৃথিবীর সকলেই সকলের আত্মীয়। সেই কি আপনাদের তো আমি খেতেই দিচ্ছি না, দেখুন কি কাণ্ড। শুরু করুন। আসলে আপনার মতো বিখ্যাত মানুষকে সামনে পেয়ে। না না ঠিক আছে, মানুষের সাথে মানুষের কথাবার্তা তো হবেই, তবেই তো যোগাযোগ থাকবে। আচ্ছা এখন আর কথা নয়, খাবারের সদ্ব্যবহার করা যাক। সত্যি খাবারের ব্যবস্থা যেমন এলাহি তেমনই ভালো স্বাদ। নানান রকম পদের সাথে সাথে মেদিনীপুরের স্পেশালিটি মানে গয়না বড়ি ভাজাও খেলাম সেখানে। এত ভেতরে অথচ এত কিছু করেছেন ভদ্রলোক, সত্যি ভাবা যায় না। খাওয়া শেষ করে আমরা তিনজনেই কটেজের দিকে রওনা দিতে যাব। বাঁধ সাধল অনিতা। তিনি স্যারের দিকে তাকিয়ে কুণ্ঠা মেশানো গলায় বললেন, আসলে না মানে আমার কিছু কথা ছিল, কিন্তু কিভাবে বলবো ওটাই আর কি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কথা আমার সাথে? বেশ তো বলুন, চলুন হাঁটতে হাঁটতেই না হয় আপনার কথা শুনবো। আমার এক অতি ঘনিষ্ঠ বান্ধবীকে না হঠাৎ মানে খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন ধরে। তাও কতদিন আগে ঘটেছিল এই ঘটনাটা? তা প্রায় মাসখানেক হলো। ও ঝাড়গ্রামে চাকরি পাওয়ার পর থেকেই আর কি। আপনি ওর বাড়িতে খোঁজ করেছিলেন? বাড়ির লোক কি বলছে? আমার বন্ধু মানে মিলির বাবা মা মারা গেছেন অনেকদিন, তো এবার ভাই ছোট, কিন্তু তার সাথে মিলির একদম ভালো সম্পর্ক নয়। তারপর মিলি নিজে প্রেম করে বিয়ে করার পর যোগাযোগই ছিল না ওর বাড়ির সাথে। ওর হাজবেন্ডের সাথে যোগাযোগ করেছিলেন? সেটা তো একেবারেই অসম্ভব ছিল। কেন? দেখুন, মিলি ওর বিয়ের খবর কাউকেই জানায়নি, আমাকেও না। হয়তো ওর ভাইয়ের কাছ থেকে কোনো থ্রেট পেয়েছিল। আমি আমি খুব দুঃখিত হয়েছিলাম। পরে জিজ্ঞেস করাতে বলেছিল ওর নাকি কোনো উপায় ছিল না। হয়তো মিলি আর মিলির হাজবেন্ড কোথাও গেছেন। আচ্ছা, বিয়েটা কতদিন করেছিলেন মিলি? ঝাড়গ্রামে চাকরিতে জয়েন করার ওই দিন 15 আগে। না, ওর ঝাড়গ্রামে চাকরিটা তো নতুন ছিল না। চাকরি জয়েন করেই ও আবার কিভাবে ছুটি নেবে আর কি। তাছাড়া ওই বেলা মাহাতোর বয়সও তো হয়েছিল, তিনি মিলিকে নিজের সেক্রেটারি হিসেবেই নিয়েছিলেন। মিলিও আমার মতো লেখালেখি করতো, ওর লেখার হাত আমার থেকে অনেক ভালো ছিল, কিন্তু মানে বেশ কয়েকটা লেখা ওর ছাপাও হয়েছিল। সেই সূত্রেই ঝাড়গ্রামে ও চাকরিটা পেয়েছিল। বেলা মাহাতো রামায়ণ মহাভারত ছাড়াও আরো সব ওই সংস্কৃত নাটক মিলিকে দিয়ে সংস্কৃত থেকে সাঁওতালিতে অনুবাদ করাতে চেয়েছিলেন। বেলা মাহাতো কি সাহিত্যিক? না না, মাহাতো ইন্ডাস্ট্রির এমডি হলেন বেলা মাহাতো। এদের ট্রান্সপোর্ট, হোটেল, মাইনিং এই ধরনের নানান ব্যবসা আছে। বুঝলাম। আপনি মিলির কাজের জায়গায় ফোন করেছিলেন? ওরা কি বলছে? ওদের কথা মতো মিলি জয়েন করেছিল এবং মাসখানে কাজও করেছিল। তারপর হাজবেন্ড অসুস্থ বলে কলকাতা ফিরে যায় এবং ওই রেজিগনেশন লেটারও পাঠিয়ে দেয়। আমি মিলির শ্বশুরবাড়ির ঠিকানাটাও চেয়েছিলাম। ওরা বলল আমি যখন ওর বন্ধু তখন ঠিকানা আমার জানা উচিত। ঠিকানাটা পেলেও খুব সম্ভবত সেই ঠিকানা জাল হতো। যাক, আমাদের কটেজ এসেই গেছে, চলুন ভিতরে গিয়ে বসে কিছু ফর্মালিটিস পূরণ করে নেওয়া যাক। আসুন মিস সাধুকা, এই সোফাটায় বসুন। আপনি আমাকে লিগালি অ্যাপয়েন্ট করলে সবচেয়ে ভালো হয়, বুঝলেন? না হলে বেলা মাহাতোর সাথে কথা বলা যাবে না। আপনি কি কোনো মিসিং ডায়েরি থানায় করিয়েছেন? না, মানে সেসব কিছু তো করা নেই, তবে আপনাকে আমি অ্যাপয়েন্ট করতে চাই। আমার কথা তো আপনাকে বলেইছি।
পরিবার যদি বলেন ওই মিলি আমার পরিবার, তার এভাবে একেবারে হারিয়ে যাওয়া আমি সত্যি মেনে নিতে পারছি না। আপনি কিছু অ্যাডভান্স দিয়ে আমাকে নিয়োগ করুন, বুঝলেন? জিতেন আপনাকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট পাঠিয়ে দেবে আমার তরফ থেকে, আর বেলা মাহাতোর অ্যাড্রেস আমার সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। আমার কাছে আপাতত এই 500ই আছে, এতে হবে না? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ঠিকানাটা না একটা কাগজে লিখে রেখেছিলাম, পরে সেটার ছবি তুলে আমার মোবাইলে সেভ করেছি। এই যে দাঁড়ান, পাঠাচ্ছি। আপনার নাম্বারটা? আমি মিস সাধুকাকে স্যারের নাম্বারটা বলতেই মিস সাধুকা বেলা মাহাতোর ঠিকানা পাঠাতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে আমি একবার স্যারের দিকে তাকাতেই একটু থতমত খেয়ে গেলাম। স্যার অত্যন্ত তীক্ষ্ণ চোখে মিস সাধুকার দিকে চেয়ে রয়েছেন, যেন ওর মনের অন্তঃস্থলটুকু স্যার সন্ধানী চোখে যাচাই করে নিতে চাইছেন। বুঝলাম স্যার মিস সাধুকার কেসটা নিয়েছেন, তবে তার সাথে আরও একটা কিছু রয়েছে যা একমাত্র জানেন স্যার, এবং সে কথা এখনই তিনি বলবেন না। মেসেজ চালাচালি শেষ হতে না হতেই স্যার বললেন, ওকে মিস সাধুকা, শুনলাম তো সবই, একটু চিন্তা ভাবনা করি, তারপর দেখছি কতটা কি করা যায়। আচ্ছা, একটা কথা জানবেন মিস সাধুকা, পেশেন্স ইজ দ্য কি। ভয়ঙ্কর ঝড় জলের রাত শেষ হয়েও সূর্য ওঠে, দরকার শুধু ধৈর্য। মিস সাধুকা ঘর থেকে বের হয়ে যাওয়ার পর প্রায় মিনিট 15 হতে চলল স্যার চুপচাপ দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছেন। ওর সাথে কাজ করার সুবাদে জানি যে এই সময় কোনো কথা বললে স্যারের কাছে কোনো উত্তর পাওয়া যাবে না, তাই আমি আরও কিছুক্ষণ বসে থেকে ধীরে ধীরে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। নিজের ঘরের দুধের মতন সাদা বিছানার উষ্ণ আমন্ত্রণ উপেক্ষা করে ল্যাপটপ খুলে কাজে মন দিলাম। সোফায় বসে কাজ করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল খেয়াল নেই। চোখ খুলে মোবাইলটা দেখলাম প্রায় 5:30 বেজে গেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্যারের ঘরে হাজির হলাম। স্যার তখন নিজের মোবাইলে কোনো একটা নাম্বার ডায়াল করছিল। আমাকে হাতের ইশারায় বসতে বললেন। কয়েক মিনিট পরেই স্যার যে নাম্বারটা চাইলেন সেটিকে ফোনে ধরতে পারলেন। বুঝলাম যে স্যার বেলা মাহাতোকেই ফোনটা করছিলেন, তবে ধরেছিলেন ম্যাডাম মাহাতোর জামাই। ফোন যেহেতু স্পিকারে ছিল তাই দু তরফের কথাই আমি শুনতে পেয়েছিলাম। স্যার বলছিলেন, নমস্কার, আমি প্রলয় মিত্র। ম্যাডাম মাহাতোর সাথে কি কথা বলা যাবে? ম্যাডাম কি আপনার কি দরকার? আমি ওর জামাই, আমাকেও বলতে পারেন। কয়েকটা ইনফরমেশন জানার ছিল, ব্যাপারটা বেশ সেন্সিটিভ, তাই ম্যাডামের সাথেই সরাসরি কথা বলতে চাইছিলাম। আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, ক্রিমিনাল লয়ার। আপনি সেই বিখ্যাত প্রলয় মিত্র? অনিকেত সোম হত্যা রহস্য আপনিই তো সমাধান করেছিলেন। বলুন স্যার, বলুন বলুন। তা কবে ওনার সাথে কথা বলা যাবে? ব্যাপারটা বেশ আর্জেন্ট, একজনের নিখোঁজ হওয়ার ব্যাপারে আর কি। স্যার, ম্যাডাম এখানে নেই, তার গায়ের বাড়িতে রয়েছেন। ইনফ্যাক্ট আজ আমি এবং আমার স্ত্রীও ওখানেই যাব। বুঝলাম। মাসখানেক আগে ম্যাডাম মাহাতোর সেক্রেটারি হিসেবে কোনো মেয়ে কি কাজে যোগ দিয়েছিলেন? মেয়েটি এসেছিল কলকাতা থেকে। আপনি কি মিলি মিত্রর কথা বলছেন? রাইট ইউ আর। মেয়েটি কাজে যোগ দিয়েছিল, কিন্তু 1 মাস পরেই স্বামী অসুস্থ বলে কলকাতা ফিরে যায়। তার 2-1 দিন পরেই রেজিগনেশন পাঠিয়ে দেয়। ম্যাডাম তাকে আটকায়নি এবং 1 মাসের মাইনেও দিয়ে দিয়েছিলেন। তারপর থেকে তো আর কোনো কিছু জানা নেই ওর সম্পর্কে। থ্যাংক ইউ। আপনার পুরো নাম? সুরেন হাঁসদা, স্টেট ব্যাংকে চাকরি করি। আমার স্ত্রী কুসুমিকা, ও একটা বেসরকারি ব্যাংকের লোন ডিপার্টমেন্টে আছে। ধন্যবাদ। তবে ম্যাডাম মাহাতোর সাথে দেখা হওয়া দরকার। আপনি তো কলকাতায়? না না না, এখন আমি আছি লোধাশুলিতে। ঝাড়গ্রামে? আচ্ছা, মিলি মিত্রের সাথে আপনার আলাপ হয়েছিল? না, সেভাবে নয়, তবে কাজের খাতিরে কয়েকবার মামুলি কথাবার্তা হয়েছিল। মেবি আমার স্ত্রী কুসুমিকা কিছুটা সাহায্য করতে পারে আপনাকে। ও এখানেই আছে, আপনি একটু ওর সাথে কথা বলে দেখুন। ঠিক আছে, দিন। নমস্কার। নমস্কার মিসেস হাঁসদা, আপনাকে অসময়ে বিরক্ত করতে হচ্ছে বলে খুবই দুঃখিত। আপনার মায়ের সহায়িকা মিলি মিত্রের সাথে আপনার পরিচয় ছিল? ওর সাথে কথা হবার খুব একটা সুযোগ আমার হয়নি। এসেছিল তো মাত্র 1 মাসের জন্য।
তাছাড়া অনলাইনে ইন্টারভিউ নেবার সময় মায়ের সাথে আমি থাকলেও মাই সব কথাবার্তা বলেছিলেন। তবে একটা অদ্ভুত ঘটনা কাজের লোকেদের মুখে আমি শুনেছিলাম। মিলি যে কদিন আমাদের বাড়িতে ছিল, নির্দিষ্ট কয়েকদিন অন্তর একজন লোক ওর সাথে দেখা করতে আসতো। হাতে একটা বড় ব্যাগ থাকতো। লোকটিকে দেখে এখানকার লোকাল বলেই মনে হয়েছিল। আর এছাড়া আরেকটি ব্যাপারেও আমার খটকা লেগেছিল। সেটা হলো, মিলি আমার সাথে একদিন দেখা করে বলেন যে তার বেশ কিছু টাকার দরকার। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কত টাকা। তিনি তখন বললেন প্রায় 5 লাখ টাকা তার ইমিডিয়েট দরকার। আমি কিন্তু কথাটা শুনে একটু অবাকই হয়েছিলাম। তিনি তার নিজের নামে থাকা ফ্ল্যাটটাও মর্গেজ রাখতে রাজি ছিলেন এবং তার বিনিময়ে টাকা ধার চেয়েছিলেন। ইভেন এখান থেকে যাবার দিনও তিনি আমার সাথে তার লোনের ব্যাপারে কথা বলেন। তারপর তো কলকাতা যাবার 2 দিন বাদেই তিনি চাকরিটা ছেড়ে দিলেন। এরপরের কিছুই আমি জানি না। এখন আপনি বলছেন তিনি নিখোঁজ। স্ট্রেঞ্জ। ধন্যবাদ মিসেস হাঁসদা, যা বললেন তাই যথেষ্ট। এখন আপনার মায়ের সাথে কথা বলাটা বাকি রইল। মায়ের সাথে কথা বলাটা কি খুবই জরুরি? দেখুন, আমি যা জানি সবটাই বললাম, আর মাও এর থেকে বেশি কিছু বলতে পারবেন বলে তো আমার মনে হয় না। তাছাড়া মায়ের বয়সও হয়েছে। ম্যাডাম মাহাতোই মিস মিলি মিত্রকে সবচেয়ে বেশি কাছ থেকে দেখেছেন এবং তার সাথে ইন্টারাকশন করেছেন। ম্যাডাম মাহাতো হয়তো এমন কিছু লক্ষ্য করেছেন মিলির মধ্যে যা আপনার চোখেই পড়েনি। ম্যাডাম মাহাতোর গাঁয়ের বাড়ি কোথায় জানেন? লোধাশুলিতে। তবে বাড়ি সরানো হচ্ছে বলে মা এখন অবকাশ রিসর্টে রয়েছেন। এই রিসর্টের মালিক নবীন বসুর সাথে আমার বাবা মায়ের খুব ভালো সম্পর্ক ছিল। তাই আমরাও তো অবকাশেই আছি। তাহলে তো ম্যাডামের সাথে দেখা করার কোনো বাধাই রইল না। তা ওনার কটেজের নাম? অবকাশের একটা জোড়া কটেজ আছে, নাম রাজলক্ষ্মী শ্রীকান্ত। মা রাজলক্ষ্মীতেই আছেন, আর শ্রীকান্তটা আমাদের জন্য বুক করা আছে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। স্যার ফোনটা রাখতেই আমাদের দিকে তাকিয়ে বললেন, চলো। জানি এখন আমাদের গন্তব্য ম্যাডাম মাহাতোর কটেজ। আমিও কথা না বাড়িয়ে স্যারের সঙ্গী হলাম। আমাদের কটেজ থেকে বেরিয়ে বাঁ হাতি রাস্তা ধরে এগিয়ে গেলেই চোখে পড়ে জোড়া কটেজ। তবে দুটো কটেজকেই দূর থেকে দেখে মনে হলো কেমন যেন নিঝুম। তবুও স্যার যখন চলছেন আমাকেও যেতেই হবে। স্যার এগিয়ে গিয়ে কটেজের কলিং বেলে হাত রাখলেন। বেশ কয়েকবার বাজার পরেও কোনো সাড়া পাওয়া গেল না। শেষে স্যার দরজায় নক করে উঁচু গলায় ডাকতে লাগলেন, ম্যাডাম মাহাতো, ম্যাডাম মাহাতো, দরজাটা খুলুন, কিছু কথা বলার ছিল। এ কি, দরজা তো খুলছে না। জিতেন, তুমি একবার কটেজের পেছন দিকটা গিয়ে দেখো তো কোনো জানালা বা দরজা খোলা রয়েছে কিনা। দেখি দরজার ডবটা ঘুরিয়ে যদি খোলে। এই তো খুলেছে। ঘটনা বেশ দ্রুত ঘটতে শুরু করেছিল। দরজা খোলার পর ঘরে ঢুকে দেখলাম ঘরের অবস্থা স্বাভাবিক। কোথাও কোনো মারামারি বা ধস্তাধস্তির চিহ্ন নেই। সেন্টার টেবিলে দুটো চায়ের কাপ সাজানো। শুধু খাটের কোণায় একজন বর্ষিয়ান মহিলা কাঁধ হয়ে শুয়ে রয়েছেন। দেখে মনে হচ্ছিল খাট থেকে গড়িয়ে পড়ে যাবেন। মহিলার পরনে 8 পৌরের শাড়ি, মুখ থেকে লালা বেরিয়ে এসেছে। স্যার তাড়াতাড়ি মহিলার পালস পরীক্ষা করে দেখে আমার দিকে তাকিয়ে বললেন, ও মাই গড, শি ইজ ডেড। দেখি তো ঘরের মধ্যে আর কিছু পাওয়া যায় কিনা। এই জিতেন, তুমি একটু বাইরে গিয়ে দেখো তো কাউকে দেখতে পাও কিনা। আমি সেই সময় মিস্টার বাসুকে একটা কল করে দেখি, কুইক। হ্যাঁ নবীন বাবু, আমি রাজলক্ষ্মী কটেজ থেকে বলছিলাম। এখানে মিসেস মাহাতোর সাথেই কথা বলতে এসেছিলাম। দেখি মিসেস মাহাতো মারা গেছেন। আমার কিছু ভালো ঠেকছে না। আপনি লোকাল থানা, ডাক্তার এবং মিসেস মাহাতোর মেয়েকে ইমিডিয়েটলি খবর দিন। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। এই কথাগুলো আমি বাইরে থেকেও শুনতে পাচ্ছিলাম। তবে ইতিউতি দেখতে দেখতে মনে হলো কটেজের পেছন দিক দিয়ে কোনো মহিলা চলে গেলেন। অন্ধকারে স্পষ্ট বোঝা না গেলেও ঠিক মনে হলো
আমি যেন অনিতা সাধুকাকেই দেখলাম সেখানে। হঠাৎই পেছন থেকে স্যার বলে উঠলেন, কি হলো জিতেন, কাউকে কি দেখলে? হ্যাঁ স্যার, মানে মনে হলো যেন। মনের কথাটি মনেই রাখো। মোটিভ কি? বেলা মাহাতোকে তো সে আদৌ চেনেই না। তাহলে চলো ভেতরে যাওয়া যাক, আমি একটা অন্য কথা চিন্তা করছি। আমরা দুজনেই ঘরে ঢোকার সাথে সাথেই নবীনবাবু হন্তদন্ত হয়ে এসে পড়লেন। চেহারা দেখে মনে হচ্ছিল তার ওপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। ভদ্রলোক তড়িঘড়ি ম্যাডামের খাটের দিকে এগিয়ে গিয়ে প্রায় ম্যাডামের পায়ে হুমড়ি খেয়ে পড়েছিলেন। স্যার বলে উঠলেন, নবীনবাবু, এখন আর কিছুতেই হাত দেবেন না। আচ্ছা, আপনি পুলিশ আর ডাক্তারকে খবর দিয়েছেন তো? হ্যাঁ স্যার, দিয়েছি। ডাক্তার পাঠকে এলেন বলে, পুলিশও আসছে। ম্যাডামের সাথে কতদিনের পরিচয় স্যার, তার যে এরকম পরিণতি। ইস। আচ্ছা, এই ম্যাডামের কি কোনো অসুখ ছিল? ব্লাড সুগারটা সবসময় হাই থাকতো স্যার। খাবারের রেস্ট্রিকশন ম্যাডাম মানতে পারতেন না, তার ফলেই যা অসুবিধা ছিল। এছাড়া বয়স হলে যেসব অসুবিধা দেখা যায় সেগুলো তো ছিলই আর কি। আজকে কি ওনার শরীর বেশি খারাপ ছিল নাকি? ব্লাড সুগার বেশি, তার মানে ইনসুলিন নিতে হতো। ইনসুলিন ইঞ্জেকশনটা কে দিত? আগে নিজেই নিতেন, ওনার যে অ্যাসিস্ট্যান্ট সেও ইঞ্জেকশন দিত। আজ সকালেই তো হাঁটলেন বেশ কিছুক্ষণ, তারপরে আমার সাথে পুরোনো দিনের অনেক গল্প করলেন। দুপুরে মেয়ে আসবার কথা ছিল, ডাইনিং হলে খেলেন, তারপরে নিজের ঘরে চলে এলেন। মাহাতো ইন্ডাস্ট্রি তো এখানকার বেশ বড় ইন্ডাস্ট্রি। বেলা ম্যাডাম তো বহুদিনই এই ইন্ডাস্ট্রির হেড। ওনার কোনো শত্রু আছে? আর ওই সেই অ্যাসিস্ট্যান্টকে দেখলাম না তো। মেয়েটির জেঠিমা মারা গেছে বলে ও আজকে ছুটি নিয়েছে, তার গায়ের বাড়ি গেছে। না না স্যার, বেলা ম্যাডাম খুব ভালো ছিলেন, ব্যবসাও বুঝতেন, সবাইকে নিয়ে চলতে জানতেন, অনেক রকম সোশ্যাল ওয়ার্ক করতেন। আদিবাসী সমাজের উন্নয়নের জন্য অনেক কাজও রয়েছে ওনার। আর মানুষকে একবার দেখলে তার মুখ তিনি অনেক দিন মনে রাখতে পারতেন। এই করোনার সময়ও ওদের ইন্ডাস্ট্রির একটা লোককে ছাঁটাই করেননি। এই এতগুলো কথা একটানা বলে নবীনবাবু থামলেন, বোধহয় কিছুটা জিরোবার জন্যই। এই সময় দেখতে পেলাম ডাক্তারবাবু এবং সাথে খাঁকি উর্দি পরা একজন আসছেন। ডাক্তারবাবুটির চেহারা সাধারণ হলেও সাথে পুলিশ অফিসারের চেহারা ভীষণই জমকালো। লম্বার সাথে চওড়াটাও মানানসই। সবচেয়ে চোখে পড়ে ঠোঁটের ওপর পুরুষ্ঠ কালো গোঁপটা। তিনি ভেতরে ঢুকে স্যারের দিকে এগিয়ে গিয়ে বললেন, চিনতে পারছেন স্যার? আমি ত্রিভুবন পাকরাশি। বিলক্ষণ চিনতে পারছি। তা এখন কি আপনি এখানে পোস্টেড নাকি? হ্যাঁ স্যার, নবীনবাবুর কাছে শুনলাম ম্যাডামের এইরকম মৃত্যু। সেটাই তো চিন্তার। একটা সুস্থ সবল মানুষ যে আজ সকালেও হেঁটে বেরিয়েছে, তার হঠাৎ মৃত্যু। ওই যে মিসেস মাহাতোর দেহ রয়েছে, ডাক্তারবাবু দেখছেন। আমার কিরকম যেন একটা সন্দেহ হচ্ছে যে মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়। যেভাবে ভদ্রমহিলা খাটের কিনারায় এসে শুয়েছেন, মুখ দিয়ে লালা বেরিয়ে এসেছে, হাতের আঙুলের নখ নীল হয়ে গেছে, তাছাড়া আমি ওর ডান হাতে সদ্য ইঞ্জেকশনের দাগ দেখলাম। ভদ্রমহিলার ব্লাড সুগার লেভেল হাই ছিল, ইঞ্জেকশনও নিতেন, কিন্তু একটা সুস্থ মানুষ। আচ্ছা, ডাক্তারবাবু কি বলেন দেখা যাক। বেশ কিছুক্ষণ আগেই মারা গেছেন, বিকেল 3টে থেকে 4টের মধ্যে ওর মৃত্যু হয়েছে। হার্ট ফেল করেছেন। ডাক্তারবাবু, ওনার হাতে দেখলাম একটা টাটকা ইঞ্জেকশনের দাগ, তাই হার্ট ফেল করার ব্যাপারটা আমি ঠিক মানতে পারছি না। আপনি কি অ্যাডভোকেট প্রলয় মিত্র? নমস্কার, আমি ডক্টর বিতান পাঠক। হ্যাঁ, মানে আপনার কথাটাও ঠিক উড়িয়ে দিতে পারছি না। পুলিশকে তো সেই জন্যই ডাকা। আমাকে ওই ইঞ্জেকশনের টাটকা দাগটা খুব ভাবাচ্ছে, সেই সাথে সেন্টার টেবিলে 2টো চায়ের কাপ। তার মানে ওনার কাছে কোনো পরিচিত কেউ এসেছিল। সে কে? একটা চায়ের কাপে চা আধ খাওয়া, আর একটা থেকে কয়েক চুমুক খাওয়া হয়েছে। মিস্টার পাকরাশি, কিছু বুঝলেন? আপনার সব কথাই শুনেছি। ইঞ্জেকশনের দাগটা খুবই টাটকা।
তাছাড়া চায়ের কাপে আধ খাওয়া চা, খাটে এমনভাবে বডিটা রয়েছে যে মনে হচ্ছে যেন গড়িয়ে পড়ে যাবেন, নখের কোণটা নীলচে হয়ে গেছে। সবকিছু দেখেই আমার অন্য একটা সন্দেহ হচ্ছে। দেয়ার আর মেনি স্লিপস মিস্টার পাকরাশি, মেনি স্লিপস। বডি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করছি। নবীনবাবু, ওর পরিবারের কেউ এসেছেন? খবর দিয়েছি স্যার, এসে পড়বে। ঝাড়গ্রাম থেকে লোধাশুলি খুব দূরে তো নয়। স্যার, ওই যে ম্যাডাম কুসুমিকা এসেছেন। ম্যাডাম কুসুমিকাকে কটেজের বারান্দায় উঠতে দেখলাম, সাথে ওর হাজব্যান্ডও রয়েছেন। ম্যাডাম কুসুমিকা যথেষ্ট লম্বা এবং ব্যক্তিত্বশালিনী। মায়ের আকস্মিক মৃত্যুতে শক পেয়েছেন যথেষ্ট, কিন্তু নিজের আবেগ সংযত রেখেছেন তিনি। শরীরে খুব সামান্যই গহনা, পরনে একটা সাদা রঙের সালোয়ার কামিজ। সরাসরি তিনি গিয়ে নবীনবাবুর সামনে দাঁড়ালেন, বললেন, নবীন কাকু, কি হয়ে গেল? আজ সকালেও মা আমাদের সাথে কথা বলেছিলেন, খুব স্বাভাবিকই তো ছিলেন। তারপরে আমি আর ভাবতে পারছি না। সেটাই তো, কি করে যে মানুষটি শয্যাশায়ী ছিলেন না। আচ্ছা, এখানে ওনার কোনো পরিচিত আছে যে এসে ওনার সাথে চা খেতে পারে? না না, এখানে আর কে থাকবে? আর নবীন কাকু তো চা খান না। ওনার সাথে যে মেয়েটি থাকতো সে আজ কখন বাড়ি গিয়েছিল? আজ সকালেই। মা বললেন কোনো অসুবিধা হবে না। তাছাড়া আমরাও তো আজকেই আসছিলাম। প্ল্যান ছিল এখানে কয়েকদিন থেকে গ্রামের বাড়ির কাজ কতটা বাকি আছে সেটা দেখে পরশু ঝাড়গ্রামে ফিরে যাব। আর এদিকে এই ঘটনা, আমার মাথায় তো কিছুই আসছে না। আমার কাছে এই মৃত্যুটা ঠিক স্বাভাবিক লাগছে না, তাই পোস্টমর্টেম করতে চাইছিলাম। আপনার অনুমতিটা দরকার। সে কি? মা অসুস্থ ছিলেন, সুগার প্রেশার হাই থাকতো সব সময়ই, আর হার্টের প্রবলেমও ছিল। আর আপনি বলছেন মৃত্যুটা স্বাভাবিক নয়? আমার শাশুড়ি মায়ের বেশ কিছু অসুস্থতা ছিল, মাঝে ওনাকে বেশ কয়েকবার নার্সিংহোমেও ভর্তি করতে হয়েছিল। আমার মতে মিস্টার মিত্র ইজ রাইট। ওর মতো সিনিয়র লয়ার একটা ফাউল প্লে সাসপেক্ট করেছে তখন সেই সন্দেহ ঠিক উড়িয়ে দেওয়া যায় না। পোস্টমর্টম হলে আপনাদেরই সুবিধে, পরে কোনো ইস্যু রেজ করতে পারবে না কেউ। ঘরটা আপাতত সিল করে যাচ্ছি। যে ওর সাথে শেষ চা খেয়েছিল তাকে পেলে সবচেয়ে ভালো হতো, কিন্তু কে ইঞ্জেকশন দিয়েছিল? যে চা করেছিল সেই ইঞ্জেকশন দিয়েছিল নাকি অন্য কেউ? আপনি তো সবার সাথেই কথা বলবেন, তো আমিও সেই সময় আপনার সাথে থাকতে চাই। ওকে, বেশি সময় লাগবে না। বোর্ডার এখন কতজন? আমরা ডাইনিং হলে বসে সবার সাথে কথা বলে নিই। নবীনবাবু, চলুন। এখন আছে দুজন, ওই অনিতা সাধুখা, অঙ্কুর প্রামাণিক, দুজনই কালকে এসেছেন। এছাড়া মিস্টার মিত্র এলেন আজকে। এখানে কি সিসিটিভির ব্যবস্থা আছে, অন্তত মেন গেটের কাছে? না, সেরকম কিছু তো নেই। আচ্ছা, বাইরে থেকে কি কোনো ভিজিটর ম্যাডামের সাথে আজকে দেখা করতে এসেছিল? না, দুজন ডে ভিজিটর আজকে এসেছিলেন দুপুরে লাঞ্চ করতে। দুজনেই সেলফ ড্রাইভেন গাড়িতে এসেছিলেন। তারা খেয়ে দুপুরেই বেরিয়ে গেছে। বিলও দেওয়া হয়েছে স্যার, তাদের ফোন নাম্বার আমার কাছে আছে। সিকিউরিটির নজর এড়িয়ে কেউ কি আসতে পারে? স্যার, এই জায়গাটা এত ইন্টেরিয়ারের যে বাইরে থেকে কারোর এখানে আসা সম্ভব নয়। এসব কথা বলতে বলতেই আমরা গিয়ে হাজির হলাম ডাইনিং হলে। অমলকে দিয়ে আগেই কিরণময়ীর দুই বোর্ডারকে খবর পাঠানো হয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত তারা কেউই এসে হাজির হয়নি। অগত্যা আমরা সবাই নিজের নিজের জায়গায় বসলাম। আমার হাতে একটা নোটপ্যাড। স্যার কিছু বললেই সেটা নিজের খাতায় নোট করে নেব। শেষে স্যারই নীরবতা ভেঙে অমলকে জিজ্ঞেস করলেন, তারা কখন আসবে? অমলের কথা মতো ম্যাডাম সাধুখা এখনই আসছেন, আর দ্বিতীয় বোর্ডারের কোনো সাড়া পাওয়া যায়নি বলে বাইরে থেকেই কলিং বেল বাজিয়ে বলে এসেছে। থানার ওসি বললেন, আমার তো মনে হয় ম্যাডাম বয়সের জন্যই হঠাৎই মারা গেলেন। এত বড় ব্যবসার একটা স্ট্রেস তো আছেই।
স্যার ওসির কথা শুনে কিছু জবাব দিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ঘরে এলেন মিস সাধুখা। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল না যে তিনি এই খবরে ঠিক কতটা বিচলিত, তবে তার গলার স্বরে আমার ভুলটা ভাঙল। শুনলাম একজন বোর্ডের খুন হয়েছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে আমাকে তো স্কুলে জয়েন করতে হবে। কলকাতায় কাল আমার ফিরে যাওয়ার কথা ছিল। এই সময় তো কেউ এখানে ঘুরতে আসে না, এটা তো অফ সিজন। আমি ঝাড়গ্রামে একটা কবিতা সম্মেলনে যোগ দিতে এসেছিলাম। লোধাশুলিতে কখনো আসিনি, তাই ওই উৎসবের উদ্যোক্তাদের বলেছিলাম একটু অফবিট জায়গায় যেতে চাই, ওই জায়গা ঘুরে দেখতে চাই। ওরাই এখানে আমার ঘর বুক করে দিয়েছিলেন। এখানে একটা খুব ছোট্ট শূন্যস্থান রয়ে গেল। সেটা হলো ওর এক খুব ছোটবেলার বান্ধবী মিলি মিত্র, তিনি মিসিং। এখান থেকে? স্ট্রেঞ্জ। না, এখান থেকে নয়, তার লাস্ট লোকেশন ছিল ঝাড়গ্রাম। মিলি মিত্র ম্যাডাম মাহাতো সেক্রেটারি হয়ে কাজে যোগ দেন, মাসখানেক সেখানেই কাজ করেন। তারপর স্বামী অসুস্থ বলে কলকাতায় ফিরে যান এবং রিজাইন করেন। ঝাড়গ্রামে আসার পর থেকেই মিলি কোনো কন্ট্যাক্ট করেননি মিস সাধুকার সাথে, কলকাতায় ফেরার পরেও না। অনিতা মিস মিত্রের ফোনে ফোন করলেও কোনো আনসার পাননি। মিস সাধুকা ন্যাচারালি ওয়ারিড। মিলি বিয়ে করেছিলেন, কিন্তু তার শ্বশুরবাড়ির ঠিকানাও মিস সাধুকার কাছে নেই। মিলির আত্মীয় স্বজন না থাকায় মিস সাধুকায় তাকে খুঁজে বার করার জন্য আইনানুগভাবে আমাকে অ্যাপয়েন্ট করেছেন। জটিল ব্যাপার। আপনি একটা ডিজি করে নিন মিসেস সাধুকার বয়ান অনুযায়ী। আচ্ছা, মিলির কোনো ছবি আছে আপনার কাছে? মোবাইলে কয়েকটা আছে, তবে সবকটাই বেশ পুরনো, গ্যালারিতে আছে। এতে কি কাজ হবে? মিলি ছবি বেশি তুলতে চাইতো না কোনোদিনই। একটা আইডিয়া পাওয়া যাবে। আপনারা সমবয়সী? হ্যাঁ, আমাদের দুজনেরই 35। ঝাড়গ্রামেও এসেছিল এপ্রিলে। আচ্ছা, মিলির কি রিসেন্ট খুব টাকার দরকার পড়েছিল, আপনি জানেন? সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কন্ট্যাক্টই তো ছিল না আমাদের। এই সময় ম্যাডাম কুসুমিকা ও তার হাজবেন্ড এলেন। ম্যাডাম সরাসরি স্যারকেই প্রশ্ন করলেন, আপনার কেন মনে হচ্ছে যে মায়ের মৃত্যুটা ঠিক সাধারণ নয়? ওনার খাটের ওপর শোয়ার ধরন, ঘরে দুটো চায়ের কাপ, এসব দেখেই আমার চোখে খটকাটা লাগছে। তাই আমি মিস্টার পাকড়াশিকে পোস্টমর্টেম করার কথা বলেছি। বলতে পারেন একটা অনুমান বা ধারণার উপর ভিত্তি করে আমাদের এগোতে হচ্ছে। ফলাফলের কথা এখনো ভবিষ্যতের গর্ভে। আমি তাহলে এখন উঠি? ওকে, কিন্তু আমার মনে হয় আপনাদের পরিচয়টা সেরে রাখা উচিত। আপনাদের দুজনের মধ্যে একটা স্ট্রং কানেকশন হলো মিলি মিত্র। কি করে? নিখোঁজ মিলি মিত্রের বান্ধবী হলেন মিসেস সাধুকা। মিলি আমাদের বাড়ি থেকে মাসখানেকের মধ্যেই চলে যায়, আর সে রেজিগনেশন লেটারও পাঠিয়ে দিয়েছিল। আমরা সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্টও করে নিই, আর ওর যা যা ডিউস ছিল সব ক্লিয়ারও করে দিই। ভালো কথা, কিন্তু একটা মানুষ যেখান থেকে নিখোঁজ হলো সেখান থেকেই তো খোঁজটা শুরু হবে, তাই না? আপনারা নিশ্চয়ই ফর্মাল রেজিগনেশন পাওয়ার পর মিলিকে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। অবশ্যই, তবে ওর তরফ থেকে কোনো রেসপন্স না পেয়ে দিন 7 আগে আমরা ঘরটা পরিষ্কার করাই। সে সময়ে কিছু অন্যরকম জিনিস পেয়েছিলেন? সেরকম কিছুই নয়, তবে ঘরেই কয়েকটা প্যাকেট সাদা সাদা গুঁড়ো মতো কিছু একটা পেয়েছিলাম, জানেন। এছাড়া ঘরে কয়েক প্যাকেট ইঁদুর মারার বিষ পেয়েছিলাম। তবে আমাদের বাড়িতে যেহেতু অনেক দামি দামি বই এবং পটচিত্র আছে, তাই নিয়মিত সময় অন্তর পেস্ট কন্ট্রোলও করা হয়। তবুও মিলি কেন কলকাতা থেকে এসব এনেছিল আমি জানি না। এগুলো ফেলে দেওয়া হয়নি তো? না না, আমরা আমাদের স্টোর রুমে জিনিসগুলো সবই গুছিয়ে রেখেছি। গুড। তদন্ত শুরু করতে গেলে একবার মর্গেও খোঁজ করা উচিত। ওকে আর আমাদের মধ্যে নেই। একটা মানুষ তো রাতারাতি উবে যেতে পারে না, তাই সব জায়গায় খোঁজ করতে হবে, সব জায়গায়। কি হলো, অঙ্কুর বাবু তো এখনো এলেন না? স্যার, আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওকে তো কোথাও দেখতে পেলাম না। একেই একটা খুন, তার সাথে একজন বোর্ডার মিসিং। সবকিছু নিয়েই যেন এই শান্ত নিরিবিলি জায়গাটা
ক্রমশ ধাঁধার মতন হয়ে উঠেছিল। এবার স্যার অনায়াসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিলেন, আর আমিও বুঝলাম স্যারের সাফল্যের আসল চাবিকাঠিটা ঠিক কি। সেটি হলো নিদারুণ বিপদের মধ্যেও মাথা ঠান্ডা রাখা। স্যার মিস্টার পাকরাশির উদ্দেশ্যে বললেন, মিস্টার পাকরাশি, আপনি সব কটা থানাকে অ্যালার্ট করুন, সেই সাথে ঝাড়গ্রাম থানাকে সব ঘটনা জানিয়ে একটা মেসেজ করুন। জায়গা তো ছোট, বাইরের লোকের পক্ষে এখানে লুকিয়ে থাকা মুশকিল। অবশ্য জায়গা চেনা হলে আলাদা কথা। ওকে। হ্যালো দত্ত, স্টেশনের দিকে 2জন কনস্টেবল পাঠিয়ে দাও। সন্দেহজনক কোনো লোককে দেখলেই যেন অ্যারেস্ট করে। লোকটা বাইরের। অমল, অঙ্কুর প্রামাণিককে দেখতে কেমন ছিল, বা মিস সাধুকা কিছু বলতে পারবেন? আমার সাথে ওর কোনো কথাই হয়নি। লাঞ্চের সময়ও তো বের হননি। ভদ্রলোক ঘরের মধ্যেই ছিলেন। স্যার আমি দেখেছি, মাঝারি চেহারা, চোখে খুব বড় বড় সানগ্লাস, তাতে মুখের বেশ খানিকটা ঢাকা পড়ে গেছিল, গোপদারি আছে স্যার। এই গরমেও ফুলাতা শার্ট পরেছিল। দুপুরে যখন খেতে এসেছিলেন দেখেছিলাম হাতা গোটানো এবং তাতে ট্যাটু করা আছে, আর চুলগুলো না কাঁধ পর্যন্ত, এবং তাতে ঝুঁটি বাঁধা। অমল, তুমি ওর আইডি প্রুফটা নিয়ে এসো দেখি। ছবিটা দেখলে একটা আন্দাজ হবে। আচ্ছা, আমি এখনই নিয়ে আসছি। ওর ঘরটা একবার দেখব। আচ্ছা, কোনো লাগেজ ছিল না ওর সাথে? একটা সাইড ব্যাগ ছিল। চলুন স্যার। এই যে স্যার, এদিক দিয়ে। স্যার, ডাস্টবিনে কি দেখেছেন? যেখানেই পাইবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বিছানার চাদরটা টান টান করে পাতা এবং গদির তলায় গোঁজা। বালিশের নিচে এটা কি? আচ্ছা অমল, এই ভদ্রলোক নিজের পেশা কি লিখেছিলেন? স্যার, বিজনেস। চলো ফেরা যাক। আর হ্যাঁ, দরজায় একটা অন্য তালা লাগিয়ে দাও। তোমার কাছে অন্য তালা আছে তো? হ্যাঁ স্যার, এই যে। কয়েক মিনিটের মধ্যেই অমল আর স্যার ফেরত এলেন। স্যারের খালি কপালে আরও একটা ভাঁজ যুক্ত হয়েছে। এছাড়া সবকিছুই আগের মতো। তিনি মিস্টার পাকরাশির দিকে তাকিয়ে বললেন, আপনি কি চললেন? হ্যাঁ যাই। এখানের কাজের লোকেদের সাথে কথা বলছেন থানা সেকেন্ড অফিসার। হোটেলে একটা খুন, আবার একজন বোর্ডার নিখোঁজ। ভালো ফ্যাসাদ। দিনকাল তো ভালো নয়। কিছুদিন আগেও এখানে খুন যখন ছিল জল ভাত, এখন ধীরে ধীরে অবস্থা শোধরাচ্ছিল, আবার তার মধ্যেই আবার একটা খুন। আচ্ছা, ম্যাডাম মাহাতোর ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে তো? হ্যাঁ স্যার। অবস্থা দেখে অবসরের মালিক একেবারেই ভেঙে পড়েছেন। স্যারকে দেখে কাঁদো কাঁদো গলায় বললেন, এ কী সব হচ্ছে স্যার? পুলিশ তো ঘর সিল করে দিল। যাও বা বোর্ডার আসতো, ঝামেলার পর আর কেউ কি আসবে? ব্যাপারটা বেশ ঘোরালো, তবে আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে অতি দ্রুত। বেশ কিছু মিসিং লিঙ্ক আছে, সেগুলো জোড়া গেলেই। এরকম একটা মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার পর ওখানকার আবহাওয়া ছিল খুবই থমথমে। কারোরই খাবার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু নবীনবাবুর বারবার বলাতে সবাই গিয়ে বসেছিলেন। স্যারের সাথে তো কথা বলার কোনো প্রশ্নই নেই। তিনি তার নিজের চিন্তার সাগরে ডুবে আছেন এখন। মাঝে মাঝে কিছু প্রশ্ন থাকলে তবেই তিনি মুখ খুলছেন। আর আমাদের বীরেন্দা, সেও একদম ঘাবড়ে গিয়েছে। তিনি এমনিতেই কথা বলেন কম, আর এখন তো মুখে কুলু পেটেছেন। এসে দেখলাম অনিতা সাধুখা এখন অনুপস্থিত। স্যার অমলকে জিজ্ঞেস করলেন অনিতার কথা। অমল জানালো অনিতা ম্যাডাম বলেছেন তার খিদে নেই। আমরা নিজেদের খাবারের থালায় মন দিলাম। এই সময় অমল হঠাৎ স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার, একটা কথা বলবো? কি কথা? আমি অনিতা ম্যাডাম আর অঙ্কুরের মধ্যে কথা হতে দেখেছি। কি কথা হচ্ছিল শুনতে পাইনি, কিন্তু ওরা নিজেদের মধ্যে কথা বলতো। হতেই পারে। ওরা এক কটেজের বাসিন্দা ছিল। খুব সাধারণ কথা, হয়তো তাই ভুলে গেছেন। স্যার ব্যাপারটা উড়িয়ে দিলেও আমার মনে এই নিয়ে একটা ওঠাপড়া চলতেই লাগলো। এই সময়ে দেখলাম অনিতা এসে খাবার ঘরে ঢুকলেন। মুখ চোখ খুবই থমথমে। স্যার বললেন, মিস সাধুকা, আসুন আসুন। তা শরীর ঠিক আছে তো?
হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে যে ঘটছে আমি সত্যি ভাবতেও পারছি না। মিলেকে কি খুঁজে পাবো? এখনো তো কিছু বলা যাচ্ছে না। আচ্ছা মিস সাধুকা, আপনার কোন কবির কবিতা সবচেয়ে পছন্দের? আমার সব কবির কবিতাই তো খুব পছন্দের। মানে কেন জিজ্ঞেস করছেন বলুন তো আপনি এটা? সেটাই, একজন বিশেষ কারোর কবিতা পছন্দ হলে তার ধরাটাই আপনার লেখায় পড়বে, সেটা উচিত নয়। এক ধরনের প্যাটার্ন। আমি আমি এবার যাই তাহলে। হ্যাঁ শিওর। স্যার দেখলাম নিজের মোবাইলে কাকে ডায়াল করছেন। একটু পরেই শুনলাম স্যার মিস্টার পাকরাশিকে বলছেন, হ্যালো, হ্যাঁ বলছি একটু দেখুন তো মার্চের শেষের দিকে কোনো বেওয়ারিশ মহিলার লাশ এখানকার কোনো মর্গে এসেছে কিনা, বয়স মাঝামাঝি। আর হ্যাঁ, আপনিও ইমিডিয়েট অবসরে চলে আসুন। ওকে স্যার। আমার তখন দম বন্ধ হবার জোগাড়। খাবো কি? স্যারের কথা শুনে আমি তো স্তম্ভিত। আরও খুন! পাশে বসা বীরেনবাবুর অবস্থাও একই। তিনি খাবার নিয়ে নাড়াচাড়া করছেন কেবল। স্যার আমাকে আঙুলের ইশারায় উঠতে বললেন, তারপর বললেন, জিতেন, খুব আস্তে আস্তে এসো আমার সাথে। আমি স্যারকে অনুসরণ করেই চলছিলাম। দেখলাম স্যার আমাদের কটেজের পেছনের দিকে চলেছেন। আমি একটু অবাক হলেও কিছু না বলেই স্যারকে অনুসরণ করলাম। একটু পরেই দেখি একটি ছায়ামূর্তি এগিয়ে চলেছে। ছায়ামূর্তির আদল খুব চেনা, কিন্তু সেই সময় মনে করতে পারলাম না ঠিক কে হতে পারে। হঠাৎই স্যার এগিয়ে গিয়ে ছায়ামূর্তির পথ আটকে দাঁড়ালেন। বললেন, এ কি মিস সাধুকা, কোথায় চলেছেন? এখন তো কেউ রিসর্ট ছেড়ে যেতে পারবে না। কি ব্যাপার? আপনি এভাবে? এসবের মানে কি? সেটা আপনি এক্ষুনি বুঝতে পারবেন। মিস্টার পাকরাশি, আপনি ওই মহিলাকে এক্ষুনি অ্যারেস্ট করুন। কিসের জন্য? বেলা মাহাতো, মিলি মিত্র এবং অঙ্কুর প্রামাণিককে খুনের জন্য, সেই সাথে বেআইনি ড্রাগসের ব্যবসা, অন্যের সম্পদ দখল এবং শিশু পাচার। এসব কি বলছেন? আমি মিস্টার পাকরাশি, কাল ওকে ঝাড়গ্রাম কোর্টে হাজির করাতে হবে। আপনি ওকে এখনই কাস্টাডিতে নিন। ওকে স্যার। কালকে যা হলো সেটা এখনো বিশ্বাস করতে আমার খুবই কষ্ট হচ্ছে। কিন্তু ঝাড়গ্রাম কোর্ট, কাঠগড়ায় দাঁড়ানো অনিতা সাধুখা, স্যারের সওয়াল করতে ওঠা, সব কিছুই বোঝাচ্ছে যা ঘটছে সেটাই বাস্তব, স্বপ্ন নয়। অথচ অনিতা সাধুখা যখন আমাদের সাথে প্রথম দেখা করলেন, সে কথা মনে করলে এখনো আমার যাক, জাজের হাতুড়ির ঘায়ে বুঝলাম সওয়াল শুরু করতে হবে। প্রথমেই অনিতা সাধুকার উকিল উঠে দাঁড়ালেন। নাম মনোরঞ্জন খাঁড়া। বললেন, মহামান্য ধর্মাবতার, আমার মক্কেল শ্রীমতী অনিতা এক গভীর ষড়যন্ত্রের শিকার। ভদ্রমহিলা একজন প্রতিষ্ঠিত কবি, তাকে অকারণে অপদস্থ করা হচ্ছে। আপনার মক্কেলকে খুনির আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। মিস্টার মিত্র, প্লিজ প্রসিড। মিলর্ড, যদিও এত তাড়াতাড়ি পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায় না, তবু ঘটনার গুরুত্ব বিচার করে বেলা মাহাতোর পোস্টমর্টেম রিপোর্ট আমি পেয়েছি এবং আপনার কাছে তা পেশও করেছি। বেলা মাহাতোর মৃত্যু স্বাভাবিক নয়, তার শরীরে খুব বেশি মাত্রায় হেরোইন পাওয়া গেছে। মাই গড! ইয়েস মাই লর্ড। বেলা মাহাতোর মৃতদেহ আমি এবং আমার সহযোগী জিতেন প্রথম দেখি। এদিকে ঠিক ওই সময় কটেজের পিছন দিকে অনিতা সাধুমাকে চোরের মতো যেতে দেখি। দেখে আমার মনে হয়েছিল অনিতা যেন পালাতে চাইছে। অবজেকশন! এতে কি প্রমাণ হয়? আমার মক্কেল একজন প্রতিষ্ঠিত কবি। তিনি সেই সময় হয়তো কোনো লেখা নিয়ে চিন্তা করছিলেন, হয়তো সেই সময় ওখান দিয়ে যাচ্ছিলেন তিনি। আমার লার্নেড ফ্রেন্ড প্রথমেই ওকে অপরাধী তকমা দিচ্ছেন। তাই
আপনার কবি মক্কেলকে কোনো কবির নাম জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারেন না। ওর আসল পরিচয় আপনি জানেন? মহামান্য ধর্মাবতার, এই কেসটা আপনি এক্ষুনি ডিসমিস করে দিন। আমার লার্নেড ফ্রেন্ড এখন এখানকার গরমে হয়তো সবকিছু গুলিয়ে ফেলেছেন। আপনার মক্কেল সবসময় পুরো হাতা জামা পরেন, কেন জানেন? কারণ একজন পাকা নেশাড়ু ওই মহিলা। হাতা গোটালেই দেখতে পাবেন অসংখ্য ইঞ্জেকশনের দাগ, হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা, সবই চলে ওর। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলের অবমাননা করছেন মিস্টার মিত্র। মিলর্ড, অবমাননা করা আমার মোটেই উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য শুধুমাত্র সত্য উদ্ঘাটন করা। তিনজন নিরীহ মানুষের হত্যার কিনারা এবং অপরাধীর শাস্তি আমার একমাত্র লক্ষ্য। 3 জন? মিস্টার মিত্র। হ্যাঁ মিলর্ড, আপনার কাছে আরো একটি অজ্ঞাত পরিচয় মহিলার পোস্টমর্টেম রিপোর্টও পেশ করব। এর মৃত্যু হয়েছে মার্চের শেষে। একেই গত 2 মাস ধরে তার নিজের পরিবার খুঁজে পাচ্ছিল না। এই রিপোর্ট কালই আমার হাতে এসেছে মিলর্ড। মহিলার মুখ দেখে চেনার উপায় নেই, মুখ একদম বিকৃত। বয়স আনুমানিক 35 বছর, পরনে শাড়ি, হাতে উল্কি করে বাংলায় নাম লেখা। উল্কিও তুলে ফেলার চেষ্টা হয়েছিল কিন্তু সবটা ওঠেনি। মেয়েটির নাম মিলি মিত্র, যাকে খুঁজে বার করতে অনিতা আমায় অ্যাপয়েন্ট করেছিলেন। মিলর্ড, আই এম শিওর মিলির যদি মৃত্যুর সাথে সাথে রক্ত পরীক্ষা হতো তাহলে রক্তে প্রচুর পরিমাণে মাদক মিলত। মহিলার মৃতদেহ বেলিয়াতোড় থেকে পাওয়া গিয়েছিল। ওনার পার্সে হাওড়া টু ঝাড়গ্রাম টিকিট ছিল। খুব সম্ভবত তাকে চড়া মাত্রায় মাদক খাইয়ে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। মিথ্যে, সব মিথ্যে। তাই নাকি? মিলর্ড, অনিতার পাশে দাঁড়ানো লেডি কনস্টেবলকে আমি অনুরোধ করব অনিতার কুর্তির হাতাটা গোটাতে। হাতা গোটালেই দেখা যাবে মিলর্ড, ওর হাতে ইঞ্জেকশনের সূচ ফোটানোর অসংখ্য দাগ। যদি মিস সাধুকা নিজেই তার হাতা গোটান তাহলে বলার কিছুই নেই। আমার গায়ে হাত দেবে না, এসব কি? ওই দেখুন, ওর হাতে অসংখ্য ইঞ্জেকশনের দাগ। একজন ড্রাগ অ্যাডিক্টের শরীরে এইরকমই দেখতে পাওয়া যায়। অনিতা নিজেকে লুকাবার জন্য কি না করেছেন। কারণ এমনিতে পথের সাথীর একজন সামান্য স্কুল শিক্ষক হলেও আসলে তিনি মাদক চোরাচালানের একমাত্র চাই। নিজের লো প্রোফাইল মেনটেন, গলার স্বর পরিবর্তন, মেকআপের সাহায্যে নিজের চেহারা লুকোনো, সবকিছুতেই ম্যাডাম অনিতা সিদ্ধ হস্ত। ওর অবসরে থাকা লাগেজ থেকেই মেকআপের বিদেশি সরঞ্জাম, সেই সাথে পরচুলা পর্যন্ত উদ্ধার হয়েছে। মাই লর্ড, মিলির অনিতাকে অন্ধবিশ্বাস করাই ওর মৃত্যুর প্রধান কারণ হয়েছিল। মিলি অনিতার পরিচয় বহুদিনের, স্কুল জীবন থেকে। অনিতা মিলির কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধাও জোগাড় করেছিলেন। মিলি অনিতাকে নিজের পরিবারের সদস্যদের মতো দেখলেও অনিতা শুধু নিজের আখের গোছাতেই ছিলেন ব্যস্ত। হয়তো কথা প্রসঙ্গে মিলি তার মাহাতো হাউসে চাকরির কথা বলেছিলেন, সেটাই তার কাল হয়েছিল। অনিতা তক্ষুনি তার ছক সাজাতে বসল। সে প্রথমেই নানান রকমের কথা বলে মিলিকে তার নিজের পরিবার থেকে আলাদা করে দিল। অনিতা চিরকাল চাইতো মিলিকে সরিয়ে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে। এছাড়াও ছিল ড্রাগের ব্যবসা। অনিতা কলকাতার পুলিশের নাকের ডগা থেকে সরে যেতে চাইছিল। একটা সেফ হেভেন খুঁজে পেতে চাইছিল অনিতা। ঝাড়গ্রামের মাহাতো হাউসের থেকে ভালো কি হতে পারে মাই লর্ড? এছাড়া পথের দাবি থেকে অল্প বয়সী মেয়ে সরানোর কাজও অনিতা করত। সবকিছুরই নাটের গুরু এই অনিতা সাধু খাঁ। অনিতা মাহাতো হাউসে এন্ট্রি নিল কিভাবে? খুব সোজা, মেকআপ, পরচুলা এবং তুখোড় অভিনয়, সেই সাথে আসল মিলির সব সার্টিফিকেট। গলা নকল করতেও অনিতা ওস্তাদ। তাছাড়া আসল মিলির ইন্টারভিউ হয়েছিল অনলাইনে একবার দেখে একজনকে কি মনে রাখা যায় মিলর? অনিতা পরে মাহাতো বাড়িতে মিলি সেজে এসেছিল যখন ম্যাডাম মাহাতো ভালো করেই ওকে পর্যবেক্ষণ করেছিল। ম্যাডাম মাহাতোর ছিল আশ্চর্য স্মরণশক্তি। তিনি একজনকে একবার দেখে সহজে ভুলতেন না। এবার অবকাশে অনিতাকে দেখে নিশ্চয়ই ম্যাডাম মাহাতো ওকে চিনতে পেরেছিলেন, আর তাই ম্যাডাম মাহাতোকে সরে যেতে হলো মিলর। ম্যাডাম মাহাতোর ঘর থেকে পাওয়া 2টো চায়ের কাপের ল্যাব টেস্ট রিপোর্ট এসেছে। একটা চায়ের রিপোর্টে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাদক মেশানো রয়েছে, সেটি আধ খাওয়া। বেলা মাহাতো ওই কাপেই চা খেয়েছিলেন এবং খেয়েই তার শরীরটা খারাপ লাগে। তিনি তখন নিজের বিছানায় শুতে যান। অনিতা সুযোগের অপেক্ষায় ছিল। বেলা বিছানায় শুতেই অনিতা তার শরীরে নিজের একটা ড্রাগের ইঞ্জেকশন নেওয়ার সিরিঞ্জে করে ড্রাগ ইনজেক্ট করে। ব্যাস, এতেই ম্যাডাম মাহাতোর মৃত্যু হয় তৎক্ষণাৎ।
অনিতা সব জায়গা থেকে নিজের হাতের ছাপ মুছে কাজ শেষ করে বেরিয়ে গিয়েছিল। আমি ম্যাডাম মাহাতোর ঘর থেকে বেশ বড় সাইজের একটা সিরিঞ্জ এবং কয়েকটা ছোট ছোট প্যাকেট পেয়েছিলাম মিলন। সেগুলি মিস্টার পাকরাশি ল্যাব টেস্টের জন্য পাঠিয়েছেন। আমি নিশ্চিত ওগুলোতেও ড্রাগ এবং ইঁদুর মারা বিষের অবশেষ পাওয়া যাবে। পরে ঠিক ওই আকারের সিরিঞ্জ আমি অনিতার ঘর থেকে এবং অঙ্কুর মাহাতোর ঘর থেকেও পাই। অনিতা ঝাড়গ্রামে এসেও ড্রাগের কারবার চালিয়ে যাচ্ছিল। এখানে তার কাছে নিয়মিত একজন কেউ আসতো, যে এসে অনিতাকে কলকাতা থেকে আনা ড্রাগের সাপ্লাই দিয়ে যেত। এই লোকটিকে মাহাতো হাউসের কাজের লোকেরা দেখেছে। এছাড়া প্রথম দিন অনিতার হাতের লেখা একটি কাগজের ছবি হোয়াটসঅ্যাপ করেছিল। একই হাতে ঠিকানা লেখা কাগজ অঙ্কুরের বালিশের তলা থেকেও পেয়েছি। দুটো লেখার ছবি আমি আমার পরিচিত হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে ফরওয়ার্ড করি। তিনি বলেন যে দুটো হাতের লেখাই একই ব্যক্তির। অঙ্কুর প্রামাণিক? ইয়োর অনার, অঙ্কুর প্রামাণিক অনিতার সহযোগী বা পার্টনার ইন ক্রাইম। লোধাশুলির অবসর রিসর্টের দুজনে দুটি আলাদা সময়ে চেক ইন করেন। অঙ্কুর একজন ড্রাগ পেডলার। নর্থ ইস্ট থেকে মাদক নিয়ে আসতো এই অঙ্কুরই। পরে অনিতা সেগুলি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত। শুধু তাই নয় মিলন, মিলির যে হাজবেন্ডের কথা এতদিন আমরা শুনে এসেছি, সেই হাজবেন্ড হলো অঙ্কুর। ইয়েস, অঙ্কুর নিজে। এও একজন ড্রাগ অ্যাডিক্ট। মিলিকে তার নিজের পরিবার থেকে আলাদা করার কাজে অনিতা অঙ্কুরকেই ব্যবহার করেছিল। মিষ্টি কথায় মিলিকে নিজের বশে করেছিল অঙ্কুর, কিন্তু ক্রমে নেশা করে অঙ্কুরও অকেজো হয়ে যেতে থাকে। তাই অনিতা একেও সরাবার জন্য তৎপর হয়। কাল অঙ্কুরকেও অত্যন্ত চড়া ডোজের মাদক খাইয়ে অজ্ঞান করেছিল এই অনিতা। তারপর রিসর্টের একটি ছেলের সাহায্যে অঙ্কুরের অচেতন দেহটা নিয়ে গিয়ে লোধাশুলির রেল লাইনে শুয়ে দিয়ে আসে মিলর। ঠিক 5:30টার সময় ওখান দিয়ে একটা মালগাড়ি যায়। পোস্টমর্টেমে দেখা গেছে অঙ্কুরের মৃত্যু হয়েছে 5:30টায়। একই প্যাটার্ন, মুখ বিকৃত, চেনার কোনো উপায় নেই। ইয়োর অনার, অনিতা যে কটা খুন করেছে তার সব কটাই প্রি প্ল্যান্ড কোল্ড ব্লাডেড মার্ডার। ও ভেবেছিল সবাই বেলা মাহাতোর খুন নিয়ে ব্যস্ত থাকবে, তাই অঙ্কুরের ব্যাপারটা কারো নজরে পড়বে না। অনিতার সম্পর্কে প্রথম ইনফরমেশন আসে সহদেব মাইতি বলে একজন ডাইং ডিক্লারেশন থেকে। সেও একজন ড্রাগ অ্যাডিক্ট। তার মেয়েও পথের সাথীতে পড়তো। লোকটির আপনার বলতে শুধু মেয়েই ছিল। ইয়োর অনার, সে বলেছিল পথের সাথীর একজন মহিলা তার মেয়েকে ঝাড়গ্রামে নিয়ে গিয়েছিল। তারপর থেকে সে তার মেয়ের কোনো খোঁজ পায়নি। এখানে এসে অনিতার কাছ থেকে পথের সাথীর নাম শুনে আমি বুঝতে পারি অনিতা নিজের লেখা কবিতা, পথের সাথীর শিক্ষিকা ইত্যাদির আড়ালে যত রকমের বেআইনি কাজ করত। ইয়োর অনার, আপনি পারমিশন দিলে এবার সাক্ষীর কাঠগড়ায় ডেকে নেব মিলির নিজের ভাই সম্বিতকে। পারমিশন গ্রান্টেড। আপনার নাম? আগে সম্বিত মিত্র। বলুন। যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। ভালো করে দেখুন তো, এবং দেখে বলুন আপনি ওই মহিলাকে চেনেন? আগে হ্যাঁ পারি। ও হলো অনিতা, আমার বোনের বন্ধু। অনেকবার আমাদের বাড়িতে এসেছে। আজ ওর জন্যই আমার বোন না ফেরার দেশে চলে গেছে। ওর কঠোরতম শাস্তি চাই। ওর সাথে মিলির পরিচয় কিভাবে হয়? মিলি আরও স্কুলে পড়তো, একই স্কুলে। তারপর ওদের পরিচয় ধীরে ধীরে গাঢ় হয়। কিন্তু অনিতা মিলিকে সবসময়ই আমাদের বিরুদ্ধে উস্কাতো। মিলি একমাত্র ওর পরামর্শেই নিজের বাড়ি ছাড়ে এবং সব সম্পর্ক ত্যাগ করে দেয়। কিন্তু কোথায় গেছে কিছু বলে যায়নি। আমি একটা মিসিং ডায়েরিও করি লোকাল থানায়। ঠিক আছে, আপনি এবার নিচের জায়গায় যান। মাই লর্ড, কেউ যদি নিজের বাড়ি ছাড়ে তার জন্য কি আমার মক্কেল দায়ী? সে তো সাবালিকা। না, নিশ্চয়ই না। যিনি আপনার মক্কেলের পরামর্শে বাড়ি ছেড়ে যান এবং পরে আপনার মক্কেলের হাতে খুন হন, তার দায় তো আপনার মক্কেলেরই, তাই না? মিলি কেন তার ফ্ল্যাটের মালিকানা অনিতার সাথে ভাগ করেছিলেন মিস্টার কাঁড়া? আর মিলির অরিজিনাল সার্টিফিকেট কি করে অনিতার কাছে এলো? মৃত্যুর দায় তো আপনার মক্কেলেরই। অনিতার সর্বগ্রাসী লোভী তার কাল হয়েছে। মাহাতো বাড়ি থেকে সে ড্রাগের ব্যবসা শুরু করেছিল। তার এভিডেন্স অনিতা ওরফে মিলির ঘর থেকে পাওয়া গেছে। বেকিং সোডা এবং ইঁদুর মারা বিষ।
কালকেও ওর কটেজের পেছন থেকে ছোট ছোট প্লাস্টিকের খালি প্যাকেট সাদা গুঁড়োতে ভর্তি পাওয়া গেছে। ওগুলো কিসের প্যাকেট মিস্টার খাঁড়া? অঙ্কুরের শরীরে পাওয়া বিষ মেশানো মাদকের সাথে অনিতার ঘরে এবং ঘরের বাইরে পাওয়া প্যাকেটের সাদা গুঁড়োর আশ্চর্য মিল কিভাবে হলো? এই দিয়েই অনিতা অঙ্কুর এবং বেলাকে হত্যা করে। এবার আমি আমার অন্যতম সাক্ষী নির্মল টুডুকে ডেকে নেব। বলুন, যাহা বলিব সত্য বলিব। যা বলবো সত্য বলবো, মিছা বলবো না। আচ্ছা নির্মল, ওই মহিলাকে তুমি চেনো? ও চিনি, ও হলো অনিতা দিদিমণি। কতদিন চেনো? আগে ওর জিনিস অন্য জায়গায় পৌঁছাই দিতাম। বছর তিনেক এই কাজ করছি। ঝাড়গ্রামে মাহাতো বাড়ি থেকে ওর জিনিস লিয়া গেছি। কি জিনিস? সাদা গুঁড়োর প্যাকেট। তোমাকে কাল ও কি বলেছিল? বলেছিল ওর পাশের ঘরের বাবুটারে রেল লাইনে ফেলে আসতে। তুমি রাজি হলে? একটা মানুষ। বলেছিলাম আমি পারবো নি। ও তখন ওর মোবাইলে আমার বিটির ছবি দেখাইলো। বিটির পাশে একটা লোক, মুখ কালো কাপড়ে ঢাকা, বলে বলে কাজ না করলে গাঁ উড়াই দিবে। এরা সব পারে বাবু, আমি কি করব? তুমি কোনো টাকা পেয়েছিলে? বলেছিল দিবে, আর কাল হাতে 500 টাকা ধরিয়েছিল। ইয়োর অনার, ওয়ান অফ দ্য ক্রুয়েলেস্ট ক্রিমিনাল এই অনিতা। টাকার জন্য হেন জিনিস নেই ও করতে পারে না। নিজের স্বার্থের জন্য ছোটবেলার বন্ধুকে সে সরিয়ে দিল। একান্ত অনুগত অঙ্কুর যখন আস্তে আস্তে নেশার কবলে জীর্ণ হয়ে গেল, তখন অনিতা তাকেও সরালো। কাল কোনো কারণে অঙ্কুর নেশা করবার জন্য দুপুরের পর সিরিঞ্জের খোঁজ করে অনিতার কাছে। অনিতা অঙ্কুরের বিশ্বাসের সুযোগ নিয়ে নিজেই বিষ মেশানো মাদক বেশি মাত্রায় অঙ্কুরের দেহে চালান করে মিলর। অঙ্কুরের অচেতন দেহের পরিণতির কথা তো বলেইছি। গরিব অসহায় নির্মল অনিতাকে সাহায্য করে। এই কেসটাকে দুর্লভ কেস আখ্যা দিয়ে বিচারক অনিতার যাবজ্জীবন সাজাতেন। অনিতা এরপর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ায়, কিন্তু স্যারের অসম্ভব ভালো সওয়াল এবং দুর্দান্ত সাক্ষ্য প্রমাণের জন্য কিচ্ছু করতে পারেনি। তার সাজা শেষ পর্যন্ত বহাল আছে। স্যার একটা কথা সবসময় বলেন, জিতেন, সবসময় মনে রাখবে, পারফেক্ট ক্রাইম বলে কিছুই হয় না এবং অপরাধী ধরা পড়তে বাধ্য। আর হ্যাঁ, পরে কুসুমিকা ম্যাডাম স্যারের সাথে দেখা করে বলেছিলেন, জানি মাকে তো আর ফিরে পাবো না, কিন্তু এই শাস্তি আমার মায়ের আত্মা, মিলির আত্মা এবং মিলির ভাইকে একটু শান্তি দেবে। বন্ধুত্বের নামে এত বড় অপরাধ যে করেছে তার কখনো কোনো ক্ষমা নেই। শুনছিলে আজকের গল্প অ্যাডভোকেট প্রলয় মিত্র সিরিজের প্রথম গল্প ঝাড়গ্রাম রহস্য। লিখেছেন অভিপ্সা চ্যাটার্জি। আজকের গল্প পাঠে পার্থ অরণ্যদেব মুখার্জি, নীল, জয়, শুভদীপ্তদা, পূজা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের স্ক্রিপ্টিং এ রয়েছে দেবাশ্রিতা। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে শুভজিৎ বটব্যাল এবং প্রিয়াঙ্কা কুণ্ডু। পোস্টার ডিজাইন আর্টিস্টিক 2.0। শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসডি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।